বিকেলের ওসব ঘটনার পর আমি যে রুমে ঢুকেছি তারপরে আর রুম থেকে বের হইনি। ওনাদের সাথে দেখাও করিনি। বাড়ির বড়রা সবাই আমার সেই ফুফুর বাসায়, হয়তো সেখানে মিটিংয়ে বসেছে। অবশ্যই এটা সব সময়ের তামাশা। এসব দেখতে দেখতেই তো বড় হয়েছি। পড়ার টেবিলে মনোবিজ্ঞান বই নিয়ে বসে আছি, কিন্তু কেন জানি না পড়ার প্রতি মন দিতে পারছি না। প্রায় 1.5 বছর পর আবার এমন হলো, আমি পড়ার টেবিলে বই নিয়ে বসে আছি, অথচ মন বসছে না। আর যাই হোক, সেই 1.5 বছর আগের অতীতটা মনে করতে চাই না। আন্ডারস্কোর। কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। বড় চাচার ছেলে, কি যেন নাম তার, আরিশ। হ্যাঁ হ্যাঁ, আরিশ। উনাকে আমার এত চেনা কেন লাগছে? আমি তো উনাকে কখনো দেখিনি, কিন্তু উনার কণ্ঠস্বর, উনার শরীরের গঠন, মনে হচ্ছে আমার স্বপ্নে দেখা সেই অচেনা ছায়া। কিন্তু এটা কিভাবে সম্ভব? না না, তুই একটু বেশি ভাবছিস। কি না কি স্বপ্নে দেখেছিস, আবার সেগুলো নিয়ে বাস্তবেও চিন্তা ভাবনা করছিস। তাও আবার তোর উগান্ডা থেকে উড়ে এসে জুড়ে বসা চাচাতো ভাইকে নিয়ে। ওহটুকু, লন্ডন। উগান্ডা বললে তো লন্ডনের মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। নিজের কথাতেই নিজেই হেসে উঠলই না। তারপর আবার পুরায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সবাই রেশমা খানের বাড়িতে ছিল। সেখানে ছিলেন আরিশ, ইমরান খান, তার স্ত্রী ও মেয়ে। আরও ছিলেন ইমন খান, তার 2 বড় ছেলে, রেশমা খান, তার স্বামী, তাদের 2 ছেলে, মেজ চাচার স্ত্রী ও তার ছেলে ইরশাদ, এবং ইনার মা। কিছুক্ষণ আগেও এক তুমুল ঝগড়া শুরু হয়েছিল, তবে আরিশ আর রাফি মিলে সবাইকে শান্ত করে দিয়েছে। এখন সবাই নিস্তব্ধ বসে আছে। তখন আরিশ এই নীরবতা ভেঙে বলল, দেখুন সে চাচ্চু আর ফুফুমণি, আমার বাবার কিংবা আমাদের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। আমরা এখানে শুধু এসেছি আমার বাবাকে তার পুরনো পরিবারে ফিরিয়ে দিতে, আর আমার মাকে তার শ্বশুরবাড়ির প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে। আপনারা চিন্তা করবেন না যে আমরা এখানে এসে আপনাদের বাড়িতে থাকার কোনো সুযোগ নেব। এসব নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই। কিন্তু একটা কথা বলবো, আমি আশা করব কেউ আমার বাবা বা আমার পরিবারের প্রতি আঙ্গুল তুলে কথা বলার সাহস দেখাবে না। এই আরিশ ইহতেশাম খান যতটা ভালো, ঠিক ততটাই খারাপ। বলতে পারেন তার থেকেও অনেক বেশি খারাপ, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। সবার মুখে চুপ। আরিশের বাবা তাকে শান্ত করে বললেন, আরিশ, ঠান্ডা থাকো। এরপর তিনি তার ভাই বোনদের সঙ্গে কথা বলতে লাগলেন। সবার কথাবার্তায় মনোযোগ দিলেও আরিশের মন অন্যত্র ছিল। সে শুধু তার প্রিয়সীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার ঘোমটাওয়ালি কে এখনো পুরোপুরি দেখা হয়নি। মনে মনে আরিশ বলল, আর কতদিন পালিয়ে থাকবে আমার থেকে, ঘোমটাওয়ালি? তোমাকে আরিশের আবদ্ধে বন্দী হতে হবে। ঘুরে ফিরে ইমরান খান একে একে সবার সঙ্গে পরিচয় হলো। তিনি তার ছোট ভাইয়ের কাছে বাড়ির প্রত্যেক সদস্যের সম্পর্কে জানতে পেরেছিলেন এবং নামগুলোও জানতেন, কিন্তু তাদের কখনো দেখা হয়নি। তার চোখ এসে থেমে গেল ইনার মায়ের দিকে, অর্থাৎ সুবর্ণা শারমিনের। ইমরান খান বললেন, তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী, তাই না? শারমিন মাথা নেড়ে সম্মতি জানালেন। আরিশ এবার তার দিকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে গেল। সে হাঁটু গেড়ে বসে তার হাত নিজের হাতে ধরে বলল, জানো ছোট চাচি, হয়তো তুমি আমাকে জানো না, চিনো না, এমনকি আমার অস্তিত্বের ব্যাপারেও ধারণা ছিল না। কিন্তু ছোট চাচ্চুর সঙ্গে যতবার কথা হতো, সবসময় তোমার কথা উঠত। সে আমাদের সবসময় দেশে আসার কথা বলতো। আমরাও তাকে সবসময় প্রতিশ্রুতি দিতাম যে খুব শীঘ্রই আসব। বিশ্বাস করো চাচিমনি, সে খুব রাগ করত। সবসময় বলতো, যেদিন আসবি তখন আর আমাকে পাবি না। কিন্তু কখনো ভাবতে পারিনি সেই কথাগুলো সত্যি হয়ে উঠবে। এই কথা বলতে বলতে আরিশের ঠোঁট কাঁপছিল, চোখ অশ্রুজলে ভরে গেল। ইনার মা, ইমরান খান এবং তার স্ত্রী, কারো চোখের পানি আর ধরে রাখা সম্ভব হলো না, সবাই কেঁদে উঠল। আরিশের চোখ থেকেও এক দুটি ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে নিজেকে শক্ত করে ধরে রাখল। ধীরে ধীরে সবাইকে সান্ত্বনা দিল। সবাই স্বাভাবিক হলো এবং নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলতে লাগলো। হঠাৎ রাফি জিজ্ঞেস করলো, ছোট মামি, ইনা কোথায়? ইমরান খান বললেন, হ্যাঁ শারমিন, তোমার ছেলে মেয়ে কোথায়? ওদের তো দেখতে পারছি না। শারমিন বললেন, আসলে আমার ছেলে এখনো অফিসে আছে। আর মেয়ে, ও অনেকটা লাজুক, সবার সামনে সহজে আসে না। কিন্তু যদি একবার মিশতে পারে, সবাইকে পাগল করে দেবে। সবার মুখে হাসি ফোটে। আরিশ মনে মনে বলল, কিন্তু মিস ঘোমটাওয়ালিকে দেখার জন্য আমার মন যেন উতলা হয়ে উঠছে। আমি পাগল হয়ে যাচ্ছি। সে কি সেটা বুঝতে পারে না। তারপর রাফি বলল, অনেক কথা হয়েছে, আপনাদের তো অনেক দূর থেকে আসতে হয়েছে। লন্ডন থেকে বাংলাদেশ যাত্রা তো আর সহজ নয়। আপনারা খাওয়া দাওয়া করে আজ রাতটা এখানেই কাটান, পরের দিন দেখা হবে। আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আরিশ হতাশার এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার কিছুই ভালো লাগছিল না। এই এত দিনের অপেক্ষা, লন্ডনের সব কাজ, সব মিটিং ছেড়ে এসে
তার মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র প্রেয়সীকে দেখা এবং তাকে নিজের করা। কিন্তু বাংলাদেশ এসে 7 ঘন্টা পেরিয়ে গেছে। এই বাড়িতে এসেছে 4 ঘন্টা। তবুও তার ঘোমটা ওয়ালির দেখা মেলেনি। এত বড় অন্যায় সে মানতে পারছিল না। লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে সেখানকার সব মেয়েরা তার জন্য পাগল থাকত। বিজনেসের দুনিয়ায় কত সফল ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সে শুধুমাত্র তার সপ্তদর্শীর জন্য অপেক্ষা করত। কিন্তু এখানেই শুধু এক নজর দেখতে সেই সপ্তদর্শীকে খুঁজতে সে ছটফট করছে। ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণার? এত নিঃশেষ অপেক্ষায় বাধা, ভিতরে এক এক করে অনুভূতি ছাই হয়ে যায়, অথচ বাইরে এক চিলতে হাসি নিয়ে থাকতে হয়, যেন কিছুই হয়নি, যেন হৃদয়টা এখনো সম্পূর্ণ আছে। সেদিন রাতে আরিশ ঠিকমতো খাবার খায়নি, চুপচাপ শুয়ে পড়েছিল। চোখে একরাশ ঘুম জমে থাকলেও ঘুমানোর ইচ্ছে ছিল না তার। তার চোখ শুধু তার প্রিয়সীকে খুঁজছিল, কিন্তু জার্নির ক্লান্তি তাকে শেষ পর্যন্ত ঘুমে ডুবিয়ে দেয়। সে নিজেও বুঝতে পারেনি কখন সে ঘুমিয়ে পড়ল। বেলা 11টা, নরম আলোয় ঘরের পর্দাগুলো দুলছে হালকা বাতাসে। আরিশ আস্তে আস্তে চোখ মেলে চেয়ে রইল চারপাশে। চোখে মুখে খানিক ঘুমচোখ ভাব, তবুও চারদিকে তাকিয়ে সে জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করল। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তার। 11টা পেরিয়ে গেছে। তাড়াতাড়ি উঠে বসল বিছানা ছেড়ে। লাগেজ ঘাঁটতে ঘাঁটতেই তার পছন্দের বাদামি রঙের ওল্ড মানি ব্র্যান্ডের টি শার্ট নিল। আরিশের বাদামি রং অনেক পছন্দের। তার বাদামি রঙের 29টি শার্ট আছে এবং 19টা শার্ট আছে। তার লন্ডনের রুমের রং বাদামি, বেশিরভাগ ঘড়ি বাদামি রঙের, অফিস রুমটাও সে বাদামি রঙের করেছে। আর সাদা চেনা প্যান্ট তুলে নিল। চুপচাপ বাথরুমে ঢুকে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। দাঁড়িয়ে আয়নায় একবার নিজেকে দেখল। চুলগুলো সুন্দর করে গুছিয়ে নিল, কলার সোজা করল। সে জানে প্রেয়সীর সামনে তাকে পরিপাটি, নিখুঁত লাগতেই হবে। সে নিজেকে খুঁটিয়ে দেখতে লাগলো যে তাকে ভালো লাগছে নাকি খারাপ। সে কখন কার নিজেকে এমনভাবে পর্যবেক্ষণ করেনি। তার ভেতর এতটুকু আত্মবিশ্বাস ছিল যে সে যথেষ্ট পরিমাণে হ্যান্ডসাম। কিন্তু কেন জানি না আজ তার নিজেকে নিয়ে প্রশ্ন হচ্ছে। কোনো দিকেই মন না দিয়ে ভাবনায় মগ্ন অবস্থায় রুম থেকে বেরিয়ে পড়ল। রেশমা খানদের বাড়ি থেকে ইনায়াদের বাড়ির দূরত্ব খুব একটা নয়। রাস্তা ঘুরেও যাওয়া যায়। আবার দুটি বাড়ির মাঝখানে একটা ছোট গেট আছে, সেই গেট দিয়েও পার হওয়া যায় সহজে। আরিশ ঘুরে রাস্তা দিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে একটুখানি থেমে গেল, তারপর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। চোখটা চলে গেল উপরে দোতলার দিকে। তারপর এক এক করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, হৃদয়ে যেন জমে থাকা অজানা উত্তেজনা নিয়ে। ইনা, এই ইনা। শারমিন রান্নাঘর থেকে তার মেয়েকে ডাকছে। ইনা তখন পুচুর সাথে খুনসুটি করে খেলায় মগ্ন। পুচু অর্থাৎ ইমন খানের মেজ ছেলের 3 বছরের ছোট্ট ছেলে। এই দুরন্ত বয়সী বাচ্চু আকারটা যেন ইনার প্রাণ। ইনা বাচ্চাদের অসম্ভব ভালোবাসে, আর পুচু তার একেবারে পছন্দের তালিকার শীর্ষে। আসলে ছোট্টটার আসল নাম সাফি, কিন্তু ইনা ছোটবেলা থেকে ওকে পুচু বলে ডাকত। আজও সে নামেই ডাকে, ওটাই যেন হৃদয়ের নাম। মায়ের গলা শুনে ইনা পুচুকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকল। আজকে কি রান্না করব মা? শারমিন জানতে চাইল। ইনা হেসে বলল, এক কাজ কর আম্মু, চ্যাপার তরকারি আর সাথে আলু ভাজি করে ফেলো। শারমিন ফ্রিজ থেকে চ্যাপা বের করে একটা বাটিতে রাখলো। ঠিক তখনই হুট করে পুচু ইনার কোল থেকে নেমে গিয়ে বাটি থেকে দুটো চ্যাপা তুলে নিয়ে দৌড় দিল। মা মেয়ে দুজনেই হতবাক। পর মুহূর্তেই তারা হেসে উঠল। ইনা আর তখন গলার ওড়নাটা মাথায় দিয়ে ঘোমটা করল। পুচুর পেছনে ছুটে গিয়ে চিৎকার করল, চল চল চ্যাপা চল, দাঁড়া এক্ষুনি ধরতেছি তোকে। শারমিন হেসে হেসে শেষ, যেন পুরো বাড়িটা আনন্দে ভরে উঠল। ঠিক সেই মুহূর্তে আরিশ সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। আর মাত্র একটা সিঁড়ি বাকি। সেই একটুখানি দেরিতে সে এমন এক দৃশ্য দেখতে পেল যা হয়তো সারা জীবনেও ভুলতে পারবে না। একটি ঘোমটাওয়ালি মেয়ে একটি ছোট বাচ্চার পিছনে দৌড়াচ্ছে। চ্যাপা চোর বলে আরিশের পা থমকে গেল। ইনা পুচুকে ধরে ফেলল এবং কোলে তুলে নিয়ে আদরে আদরে বলছে, ওরে আমার চ্যাপা চোর কুমম। পুচু খিলখিলিয়ে হেসে উঠল। আরিশ থমকে দাঁড়ালো। তার দৃষ্টি আটকে গেল সেই ঘোমটাওয়ালির মুখে। শ্যামবর্ণ, কোমল মায়াবী এক মুখ, হরিণের মতো টানা টানা চোখ, গভীর কালো চাহনি, যেন এক একটা অচেনা গল্প বলে। ঘন ভ্রু, খাড়া নাক, পূর্ণ ঠোঁট। গোলাপি নয়, কিন্তু আরিশের চোখে যেন নিখুঁত, পরিপূর্ণ। কপালে বা পাশে বাম চোখে ভ্রুর একটু উপরে 2টি গর্তদাগ। দেখে কষ্ট বোঝা যাচ্ছে যে কোন এক সময় বসন্ত হয়েছিল এবং বসন্ত চলে যাওয়ার আগেই সেই স্মৃতি রেখে গিয়েছে। ফুলের মতো নরম গাল, গোলুমুলু টাইপের, মাথা ঘোমটায় ঢাকা, তাই চুল বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তবু এমন মোহময়ের রূপের সামনে আর কিছুই যেন দেখা যায় না। আরিশ যেন হঠাৎ করেই নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার হৃদয়ে এক অজানা ঘরে ঢুকে পড়ল। এই দৃশ্য বাস্তব নাকি স্বপ্ন, সে নিজেও নিশ্চিত নয়। এত মুখ দেখেছি জীবনভর, কিন্তু আজ আমি যেন স্বপ্নের রং ছুঁয়ে ফেলেছি। তার মুখটা, তার চোখের ভাষা, তার একটুখানি হাসি, সব মিলে আমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। অন্যদিকে ইনা জানেই না কেউ তার দিকে এমন করে তাকিয়ে আছে।
ভালোবাসায় ভেজা, শুদ্ধ মুগ্ধতায় ডুবে থাকা চোখ। যে চোখ সে সব সময় দেখতে চাইত। সে ঠিক যেমনটা কল্পনা করত, কেউ যদি একদিন এমনভাবে তার দিকে তাকাত। আজ কেউ সত্যিই সেভাবেই তাকিয়ে আছে, কিন্তু সে তা বুঝতে পারছে না, এখনো না। এই মুহূর্তেই পুচু মানে সাফি দুই হাতে চাপা দুটো সামনে ছুড়ে দিল। আরিশ তখনও করেই একটা চাপা সরাসরি আরিশের গলার উপর পড়ল। টি সব আকারটির গলার ফাঁক দিয়ে গড়িয়ে ভিতরে চলে গেল, অন্যটি নাকে লেগে পড়ে গেল মেঝেতে। চাপার সেই কাঁচা টিপ টিপ গন্ধে আরিশ যেন বিদ্যুতের মতো চমকে উঠল। ঘোর কেটে গেল, নাক মুখ কুচকে চোখ বন্ধ করে বলল, ইউডাব্লিউডাব্লিউ, হোয়াট দি হেল ইজ দিস? সে এক হাত দিয়ে নাক চেপে ধরল, আরেক হাতে টি শার্ট সরিয়ে দেখে চ্যাপার একটি অংশ নিচে গড়িয়ে পড়ছে। ইনার যেন হঠাৎ করেই হুঁশ ফিরে এলো। আরিশের কথায় সে বাস্তবতায় ফিরল। এই কয়েক সেকেন্ডে যা কিছু ঘটল, তার সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। সে তাকিয়ে আছে আরিশের দিকে, আজ অনেক কাছ থেকে। গতকাল দেখেছিল ঠিকই, তবে দূর থেকে। আজ প্রথমবার এমন কাছে থেকে দেখছে তাকে। আরিশ যেন বাস্তবের একজন রাজপুত্র, ইনার স্বপ্নের রাজকুমারের অবিকল ছায়া। তার স্বপ্নে বহুবার দেখা অদৃশ্য এক অবয়ব আজ ঠিক তার সামনে দাঁড়িয়ে, নির্বাক অভিভূত করে দেওয়া এক বাস্তবতা হয়ে। ইনা নিজেকে সংযত করে গলা পরিষ্কার করে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া, আসলে এটা হেল না, এটা চ্যাপা। তার কমল ধীর কণ্ঠে আরিশ মুগ্ধ হতে যাচ্ছিল। ঠিক তখনই ভাইয়া শব্দে মাথায় আগুন লেগে গেল। তার গম্ভীর কণ্ঠ যেন হঠাৎই ভারী হয়ে উঠল। হোয়াট ডিড ইউ জাস্ট সে টু মি? ইনা ভেবে নিল আরিশ বিদেশ থেকে এসেছে, চ্যাপা কি জিনিস বুঝে উঠতে পারছে না হয়তো। সে কনফিডেন্ট মুখে বলল, ভাইয়া, এইটা চ্যাপা। আই মিন ইট এস এ সেমি ফার্মেন্টেড ফিশ। আরিশ আবারও সেই ভাইয়া শব্দ শুনে চোখ বন্ধ করে এক গভীর হতাশার নিঃশ্বাস ছাড়ল। আরিশ মনে মনে বলল, ভাইয়া, সে কি সত্যিই তাকে ভাইয়া বলল? এত বড় দুঃসাহস! আমি এখানে এসেছি তার ছায়া হতে, আর সে কিনা আমাকে বলে ভাইয়া। হাউ ডার শি! আরিশ ভেতরে ভেতরে ফুটে উঠছিল। তবে ইনার নরম কণ্ঠের দোলায় আবারও একটু শান্ত হলো। ইনা এবার আরো নরম স্বরে বলল, আসলে পুচু মানে সাফি দুষ্টুমি কর। এ কার করেছে? ও বুঝতে পারেনি, প্লিজ ডন্ট রিমাইন্ড। আরিশ ইনার কণ্ঠ শুনে হঠাৎ যেন ঝড় থেমে গেল তার ভেতরে। তার মুখে এক স্বাভাবিক ভাব ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, ইট এস ওকে। ইনা একটু মুচকি হেসে তাকালো। আর সেই হাসি আরিশের হৃদয়ে যেন ঝড় তুলল। তার মনে হলো কেউ এসে বুকের মাঝখানে এক ঝলক তীর ছুড়ে দিয়েছে। মাথার পাশে যেন ঢোল আর বাঁশি একসাথে বেজে উঠেছে। সে মনে মনে বলল, ওহে আমার প্রিয়সী, আমার কল্পনার পাতায় আঁকা মুখ, আমার ঘোমটাওয়ালি, আমি প্রতিজ্ঞা করছি, কখনো তোমার মুখ থেকে এই হাসি আমি হারিয়ে যেতে দিব না। এই মিষ্টি হাসি রক্ষা করার দায়িত্ব এবং কর্তব্য আমার। আজ থেকে তোমার জীবন সুখের রাঙিয়ে দেওয়া এবং দুঃখ থেকে দূরে রাখার দায়িত্ব আমার জন্য ফরজ হয়ে গেল। উদ্ধৃতি চিহ্ন।